আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আজকে আসলে আমরা সমগ্র বাংলাদেশ অত্যন্ত ভারাক্রান্ত, দুঃখিত এবং আমিও ব্যক্তিগতভাবে আব্দুর রহমান আমরাও ব্যক্তিগতভাবে যেই দিন থেকে ওসমান হাদিকে গুলি করা হয়েছে সেই দিন থেকে অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ভারাক্রান্ত। ঠিক 2024 সালের জুলাই এবং আগস্টের সময়ে যেমন কোনো খাওয়া দাওয়া ছিল না, শুধু ফোনে সবসময় আপডেট নেওয়ার জন্য পড়ে থাকা হতো এবং অন্তরে কষ্ট অনুভব হতো। এই গত এক সপ্তাহে আমরা যেন সেই স্মৃতিতে ফিরে গেছিলাম। আমাদের অবস্থা ওইরকমই ছিল। তার জন্য দোয়া করা, তার ভিডিওগুলো শোনা, সে কি আদর্শ এবং কি বক্তব্য প্রচার করতে চেয়েছে। যদি আমি আগে থেকেই তার বক্তব্য শুনতাম, তারপর গত এক সপ্তাহ আসলে এভাবেই কেটেছে, অন্য কোনো কাজে কোনো মনোযোগ দিতে পারিনি। তো তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতের প্রতি আমাদের যে আস্থা এবং আশা ছিল যে ওসমান হাদি হয়তো জীবিত অবস্থায় ফিরে আসবে, কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি কল্যাণ মনে করেছেন সেটি করেছেন। কেননা যদি ওসমান হাদি জীবিত ফিরে আসতো, সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারত। হয়তো ওসমান হাদি বাংলাদেশের জাতীয় পর্যায়ের অনেক বড় নেতা হয়ে সে যে আদর্শ প্রচার করতে চেয়েছে, সেই আদর্শকে সে হয়তো বাস্তবে রূপ দিতে পারতো, এটা একটা হতো। অথবা এরকমও হতে পারত যে যুগের পরিক্রমায় মানুষ পরিবর্তন হয়, মানুষের ব্যক্তিগত জীবনের অনেক ভুল ত্রুটি থাকে, সেগুলো যখন চলে আসে সামনে, তখন একটা মানুষকে আমরা যে পবিত্র জায়গায় রাখি, সেই পবিত্র জায়গায় কিন্তু আর রাখা যায় না। কিন্তু আজকে ওসমান হাদি যে অবস্থায় বিদায় নিলেন, তার যে আদর্শ যে সে প্রচার করতে চেয়েছে, আধিপত্যবাদ বিরোধী এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সে যে লড়াই করতে চেয়েছে, এবং তার জ্ঞান, মেধা এবং বক্তব্য এবং যুক্তি দিয়ে সে যে ধ্যান ধারণা প্রচার করতে চেয়েছে, সেটিকে সে একটি পবিত্র জায়গায় রেখে বিদায় নিল। তার নামে কোনো নারী কেলেঙ্কারি, কোনো অর্থ কেলেঙ্কারি, কোনো কিছু না থাকা অবস্থায় শতভাগ সততা এবং শতভাগ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা অবস্থায় সে বিদায় নিল। এটা একটা আইকনিক চরিত্র হওয়ার জন্য এটা খুব জরুরি। তো আমি মনে করি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে এটাই কবুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যাওয়াটাকে এভাবেই হয়তো চেয়েছেন। এবং আমাদের এখন যেটি করণীয় সেটি হচ্ছে ওসমান হাদির যে আধিপত্যবাদ বিরোধী যে চিন্তা এবং চেতনা, এটিকে ধারণ করে ওসমান হাদিকে বাংলাদেশের একটি আইকন হিসেবে প্রতিষ্ঠিত করা। কেননা বাংলাদেশের ইতিহাসে আমার দৃষ্টিতে জিয়াউর রহমান সাহেবের পরে বাংলাদেশকে সামনে রেখে এত কোনো প্রকার দলীয় লেজুর বৃত্তির মধ্যে না গিয়ে, আমাদের জুলাইয়ের সময় যে আন্দোলনটা হয়েছিল, যে বিপ্লবটা বা যে গণ অভ্যুত্থান যেটাই বলি, সেটা কিন্তু কোনো আদর্শের উপর ছিল না। সেটি কিন্তু জাস্ট একটা 16 বছরের ফ্যাসিজমকে সরানোর জন্য মানুষ রাগের মাথায় রাস্তায় নেমেছিল। আর যারা সুদূর প্রসারী পরিকল্পনা করে তারা জানে যে বাঙালি যেহেতু হুজুগে জাতি, অতএব আমরা যদি ফ্যাসিজমকে সরিয়ে দিই, চলমান সরকার যদি পড়ে যায়, তাহলে বাঙালি নিজ নিজ ঘরে ফেরত যাবে। আমাদের ডিপ স্টেটে আমাদের যে মূল ফ্যাসিজমের যে মূল অংশগুলো আছে সেগুলো টিকে থাকবে এবং সেগুলোর মাধ্যমে আমরা পুনরায় আমাদের আধিপত্যকে প্রতিষ্ঠা করব। এভাবেই কিন্তু তারা চলে যুগ যুগ থেকে, এবং তাই কিন্তু হচ্ছিল। আপনি দেখেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর সবাই নিজ নিজ দলের হয়ে গেল। যারা বিএনপির তারা বিএনপিতে চলে গেল, যারা জামাত ইসলামের তারা জামাত ইসলামে চলে গেল, ছাত্ররা যারা এনসিপি তারা এনসিপিতে চলে গেল, এবং সবাই কিন্তু নিজ নিজ দলের যেটা স্বার্থ সেটাকে সামনে রেখে কিন্তু তারা বক্তব্য দেওয়া শুরু করলো। এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ভারতীয় যে বয়ান বাংলাদেশে বিভক্তি টিকিয়ে রাখার জন্য, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, দেশ স্বাধীনের 50 বছর পরেও এই ভারতীয় বিভক্তির বয়ানও কিন্তু দেশে পুনরায় চালু হয়ে গেল। তাহলে
আমরা যেই ফ্যাসিজমকে বাংলাদেশের মানুষ সরালো, তারা না থাকলেও তাদের বয়ান কিন্তু বাংলাদেশে থেকে গেল। তাহলে সবাই যখন নিজ নিজ দলের হয়ে গেল এবং সবাই যখন নিজের দলের স্বার্থ দেখতে লাগলো এবং আন্ডারগ্রাউন্ডে সবাই আসন ভাগাভাগি, সিট ভাগাভাগি, ঠিক আছে, মনোনয়ন সংগ্রহ, ঠিক আছে, কে ক্ষমতায় যাবে, এই চিন্তায় যখন সবাই মগ্ন, তখন শুধু একজন, মাত্র একজন, সেটা হচ্ছে শরীফ ওসমান হাদী, যে কোনো প্রকার দলে যুক্ত না হয়ে, কোনো প্রকার দলীয় লেজুর বৃত্তির মধ্যে না গিয়ে, তার নিজের সততাকে শতভাগ অটুট রেখে, কেননা মানুষ যখন কোনো দল এবং সংগঠনের মধ্যে যুক্ত হয় তখন সেটার স্বার্থকে সামনে রেখে কথা বলতে হয়, সে শতভাগ ন্যায়ের সাথে কথা বলতে পারে না। তো ওসমান হাদী এই জায়গায় নিজেকে সকল কিছু থেকে মুক্ত রেখে সে শতভাগ ন্যায় এবং সত্যবাদিতার জায়গা থেকে প্রত্যেকটা বিষয়ে বক্তব্য দিয়েছে এবং সে চেষ্টা করেছে এই জুলাই বিপ্লবের একটা আদর্শ দাঁড় করাতে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর কাজ। আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশের আগামী নির্বাচনে যদি কয়েক লক্ষ এমপি নির্বাচিত হয়ে আসে, তো সেই কয়েক লক্ষ নির্বাচিত এমপির তুলনায় একজন ওসমান হাদী যে নির্বাচিতই হয়নি, সে আধিপত্যবাদী শক্তির কাছে বেশি ভয়ঙ্কর। কেননা যারা নির্বাচিত হয়ে আসতেছে এরা তো মনোনয়ন নেওয়ার জন্য, সিট ভাগাভাগির জন্য এরা তো 2 নম্বরই করবে, জুয়া চুরি করবে, টাকা পয়সার লেনদেন করবে। তো এই সমস্ত 2 নম্বরই রাস্তা যারা অবলম্বন করে তারা তো কোনোদিন নেতা হতে পারে না, এরা তো গোলাম। তো এই সমস্ত শত এমপি যদি নির্বাচিত হয়, তারা সব শত গোলাম এমপি, গোলাম প্রাইম মিনিস্টার, গোলাম মন্ত্রী। আর ওসমান হাদী নির্বাচিত না হয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে, মানুষ যদি সৎ থাকে, ন্যায়পরায়ণ থাকে এবং কোনো দলের প্রতি বায়াসড না হয়ে যদি মেধাকে কাজে লাগিয়ে শুধু একটি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যায়, তাহলে সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি ওসমান হাদীকে আধিপত্যবাদী শক্তি কতটা ভয়ঙ্কর মনে করেছে। তার কোনো দল নাই, তার কোনো কর্মী নাই, সে বড় কোনো দলের কোনো পদাধিকারী নয়, না বিএনপির বড় নেতা, না জামাতের বড় নেতা, না শিবিরের বড় নেতা, না এনসিপির বড় নেতা। তাহলে কেন তাকে টার্গেট করা হলো? তাকে টার্গেট করার পিছনে এটাই কারণ যে তার মেরুদণ্ডটা সোজা ছিল। সে বারবার বলতো যে সে এই আদর্শ তার পিতার কাছ থেকে পেয়েছে, তার পিতাও একজন আলেম ছিলেন, এবং সে এই মুখের উপর সত্য বলা এবং সততার জায়গায়, ন্যায়পরায়ণতার জায়গায় চুল পরিমাণ ছাড় না দেওয়া, এই গুণটা সে তার পিতার কাছে পেয়েছে। হ্যাঁ, এই গুণ আরো অনেকের মধ্যে থাকতে পারে, কিন্তু ওসমান হাদীর মধ্যে আরো 2টা জিনিস ব্যতিক্রম ছিল। হতে পারে আরো অনেক সৎ নেতা আছে, কিন্তু সকল সৎ নেতা ওসমান হাদীর মতো এত মেধাবী ছিল না। হতে পারে অনেক সৎ নেতা ওসমান হাদীর মতো মেধাবী এবং পড়ুয়া হতে পারে, কিন্তু এইরকম আরো অনেক সৎ মেধাবী পড়ুয়া নেতা ওসমান হাদীর মতো উপস্থিত তর্ক বিতর্কে এতটা পারদর্শী ছিল না। উপস্থিত তর্ক বিতর্কে যেখানে যেটা বলা প্রয়োজন ওসমান হাদী সেখানে সেটাই বলতে পারতো। এই ব্যতিক্রম রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, যা আমি দেখিনি। এখন তরুণদের মধ্যে যারা রাজনীতি করছে তাদের মধ্যে আমি দেখিনি। ধরে নিলাম এই গুণও কারোর মধ্যে আছে, যে উপস্থিত তর্ক বিতর্ক তো সে পারদর্শী, সে অনেক জ্ঞানী, সে অনেক সৎ, অনেক ন্যায়পরায়ণ, ধরে নিলাম। কিন্তু 4 নাম্বার আরেকটা গুণ ওসমান হাদীর ছিল, যেটা আসলে এই সকল গুণ একত্রিত করা আরো কঠিন। সেই 4 নাম্বার গুণটা হচ্ছে সে জীবন হাতে নিয়ে, মৃত্যু হাতে নিয়ে সে রাস্তায় নেমেছিল। এবং তার প্রত্যেক ভিডিও ওপেন করলে আপনি দেখবেন সে বারবার বলেছে যে মৃত্যুর জন্য প্রস্তুত, আমি শাহাদতের জন্য প্রস্তুত, আমি 50 বছর বাঁচতে চাই না, আমি 5 বছর বেঁচে বাংলাদেশে আমাকে এমপিও হতে হবে না, আমি বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশে যত বড় রাজনৈতিক দলই আসুক না কেন আমার ওই ন্যারেটিভের মধ্যে থেকে তাকে রাজনীতি করতে হবে। এইরকম বৃহৎ এবং মহৎ স্বপ্ন নিয়ে সে দিন পার করত। তাহলে এতগুলো গুণ একত্রিত হওয়া একজনের মধ্যে, যে সে কোনো দলের লেজুরবৃত্তি না করে সৎ থাকবে, ন্যায়পরায়ণ থাকবে, চরম পর্যায়ের মেধাবী হবে, উপস্থিত বক্তৃতায় পারদর্শী হবে, আবার তার মধ্যে শাহাদতের তামান্না থাকবে, মৃত্যুকে সে হাতে করে নিয়ে আসবে, এইরকম একটা যুবক আধিপত্যবাদী শক্তির জন্য কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আমি এটা বুঝাতে ব্যর্থ। যে আগামী সংসদে যে 300 এমপি নির্বাচিত হয়ে আসবে তাদের চেয়েও পাওয়ারফুল ওসমান হাদী, আগামী যে প্রধানমন্ত্রী হবে তার চেয়ে তো পাওয়ারফুল ওসমান হাদী। তাহলে আমাদের এইরকম ওসমান হাদী তৈরি করতে হবে। আপনারা যারা আমার দীর্ঘদিনের বক্তব্য শুনেছেন, যে আমি গত 1-2 বছরে বারবার বলতে থেকেছি যে আমাদের সত্যবাদী, ন্যায়পরায়ণ একটি প্রজন্ম তৈরি করা দরকার।
তা আমি আসলে কোনো উদাহরণ দিতে পারতাম না যে আমি কি বুঝাতে চাই, কিন্তু এখন আমার এই বক্তব্যের একটা উদাহরণ সেট হয়ে গেল যে আমি যে থিওরির কথা বলতাম এই থিওরির একটা উদাহরণ সেট হয়ে গেল ওসমান হাদি। আমরা যদি ভবিষ্যৎ বাংলাদেশে বিপ্লব নিয়ে আসতে চাই তাহলে এই রকম গুণাবলী সম্পূর্ণ আমাদের 500টা ওসমান হাদি লাগবে। এই রকম গুণাবলী সম্পূর্ণ আমাদের কয়েক হাজার ওসমান হাদি লাগবে। তাহলে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী বিজয় করা যাবে। সারা পৃথিবী মুসলমানেরা বিজয় করতে পারবে। ওই আপনার লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে যে কাজ করতে পারবে, 500টা ওসমান হাদি তৈরি করেন, তার চেয়ে বেশি কাজ হবে। তো আমি আমার ইদানিং কালের বহু বক্তব্য আপনারা শুনে দেখবেন। আমি বলেছি ইমান বিল গায়েব লাগবে, গায়েবী মদদ ছাড়া ইসলামের বিজয় হয় না। সেই গায়েবী মদদ কিভাবে পৃথিবীতে আসবে সেই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। সত্যবাদী ন্যায়পরায়ণ কম তৈরি করতে হবে, কেননা মিথ্যুক দুর্নীতিবাজ গোলাম হয়। গোলাম সে যত বড় এমপি হোক, যত বড় প্রাইম মিনিস্টার হোক, সে গোলাম। অতএব সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে, নাহলে নেতা হতে পারবেন না। সৎ আমল থাকতে হবে। সৎ আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে রাতের সালাত আদায় করে তিনি আসমানি মদদ আল্লাহর কাছে চেয়েছেন, আর আমরা 5 ওয়াক্ত সালাত আদায় না করেই বিজয় চাচ্ছি। তাহলে লক্ষ লক্ষ বেনামাজির ভোট দিয়ে কোনো কাজ নাই। লক্ষ লক্ষ বেনামাজির ভোট দিয়ে কোনো কাজ নাই। যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, সত্যবাদী আমানতদার হবে, ইমান বিল গায়েবে ইয়াকিন থাকবে, ঠিক আছে, এবং সৎ আমলের মাধ্যমে আসমান থেকে আল্লাহর মদদ নিয়ে আসতে পারবে, এবং সর্বশেষ চরম পর্যায়ের শিক্ষিত এবং জ্ঞানী হবে। এই রকম যদি 500টা ওসমান হাদি তৈরি হয়, 1000 ওসমান হাদি তৈরি হয়, তাহলে এরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের চেয়ে পাওয়ারফুল। এরা শুধু বাংলাদেশ বিজয় করবে না, সারা পৃথিবী বিজয় করবে। তো আমাদের আসলে শিক্ষার যেটা জায়গা, সেটা এটাই শিক্ষার জায়গা। আর আমি আজকের এখান থেকে যেটা মেসেজ দেওয়ার কথা, সেটা শিক্ষা নিয়ে কাজ করাটাই মেসেজ। আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু করে কোনো ফল নাই। ইনস্ট্যান্ট তো আপনারা 5 আগস্টেও করেছেন, ইনস্ট্যান্ট তো 36শে জুলাইও করেছেন, ঠিক আছে, ইনস্ট্যান্ট আজকেও অনেকেই করতেছেন। তারপরে সবাই ঘরে ফিরে যাবেন। ওসমান হাদি কিন্তু এই কাজ করেনি। আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যান করে, দীর্ঘমেয়াদী পরিশ্রম মাথায় নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। সর্বোপরি ওসমান হাদির বিদায়ে আমি মনে করি বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে, আমি যা বলতে চাইতাম, আমি ব্যক্তিগতভাবে যা বলতে চাইতাম, আমি দেখতাম সেই সেম কথাটাই ওসমান হাদি বলতেছে। আমি যা চিন্তা করতাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে, আমি দেখতাম সেই সেম কথাটাই ওসমান হাদি বলতেছে। আমি বাংলাদেশে আর দ্বিতীয় কাউকে পাইনি গত 15 বছর, গত 30 বছর, গত 20 বছর, যে আমি যেটা চিন্তা করি সেটা বাংলাদেশে কেউ বলতেছে। ফলত ওসমান হাদির মৃত্যুতে আমার যেটা সবচেয়ে কষ্ট লাগতেছে, যে আমি মনে করতেছি আমার ভয়েসটা আজকে হারিয়ে গেল। এবং আমার ধারণা বাংলাদেশের 16 কোটি মানুষের বেশিরভাগ সাধারণ জনগণের অনুভূতি এরকম হবে যে সে যেটা বলতে চায় সেটা বিএনপি বলতে পারতেছে না, সে যেটা বলতে চায় সেটা বাংলাদেশের অন্য কোনো ইসলামী অনইসলামী রাজনৈতিক দলও বলতে পারতেছে না। তার মুখের কথাটা, মানুষের মনের কথাটা স্ট্রেট ফরওয়ার্ড ওসমান হাদি বলতে পারত। অন্তত আমার অনুভূতি এটাই, যে আমি যেটা বলতে চাইতাম আমার এই দায়িত্বটা ওসমান হাদি পালন করত। তো এইটাই আমার সবচেয়ে কষ্টের জায়গা, যে এরকম হুবহু ওসমান হাদির মতো কেউ এই জায়গায় প্রতিনিধিত্ব করতে পারবে ভবিষ্যতে, এটা আমার কাছে খুব কঠিন মনে হয়। তবে একটা কাজ করতে পারে সবাই, সেটা হচ্ছে ওসমান হাদির মতো স্টাডি, তার বক্তব্যগুলো শুনে দেখেন, সে যে থিওরিগুলো দিত, সে যে আদর্শগুলোর কথা বলতো আধিপত্যবাদ বিরোধী, এই পয়েন্টগুলো নিয়ে আপনারা চরম স্টাডি করতে পারেন। সে কিন্তু এই জন্যই কালচারাল সেন্টার তৈরি করেছিল। আর ওসমান হাদির বিষয়ে আমার আরো একটা যেটা বলার বিষয়, বাংলাদেশ সরকারের প্রতি যে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক দল আছে, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা টু দ্য পয়েন্ট দাবি করেন, যেই পয়েন্ট বাস্তবায়ন করা সম্ভব এবং যেই পয়েন্ট আসলেই দেশ এবং জাতির উপকারী হবে। তাহলে ওসমান হাদি বাংলাদেশের কাছে এতটুকু চেয়েছে, সে বারবার বলেছে আমাকে যদি হত্যা করে আমি শুধু বিচারটা চাই। তাহলে এই বিচারটুকু নিশ্চিত করা, ন্যূনতম বিচারটুকু নিশ্চিত করা 1 নম্বর দায়িত্ব। বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ওসমান হাদি নিজেই বলেছে, বহু বক্তব্যে বলেছে, আপনি শুনে দেখিয়েন, আমি নিজে শুনেছি গত এক সপ্তাহে, যে গুলি করে হত্যা করেছে শুধু সেই হত্যাকারী নয়, যে হত্যার প্লট তৈরি করে দিয়েছে। সে শাহবাগের আন্দোলনের কথা তুলে ধরেছে, খালেদা জিয়ার বাড়ি ভাঙ্গার কথা তুলে ধরেছে তার বহু বক্তব্যে, যে ওই সময়গুলোতে এই জিনিসগুলোকে সাংস্কৃতিকভাবে যে জায়েজ বানানো হয়েছে। তো এরকম কালচারালি সাংস্কৃতিকভাবে ওসমান হাদির হত্যাকে যারা জায়েজ বানিয়েছে, এই কালচারাল ফ্যাসিস্টদের ওসমান হাদির দাবি অনুযায়ী এরা আরো বড় হত্যাকারী। তাহলে ওসমান হাদি তার হত্যার বিচার চেয়েছে, মানে এখানে 2টা বিচার হতে হবে।
যদি বাংলাদেশের মুসলমানেরা ওসমান হাদিকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ ওসমান হাদিকে ভালোবাসে, তাহলে সে শুধু তার হত্যার বিচার চেয়েছে। তার বিচার হবে দুইটা তার দাবি অনুযায়ী। এক, যারা তাকে হত্যার প্লট তৈরি করে দিয়েছে কালচারাল ফ্যাসিস্টরা, তাদের বিচার হতে হবে। দুই, যারা তাকে সত্যিকারী হত্যা করেছে তাদের বিচার হতে হবে। এখন যারা তাকে সত্যিকারী হত্যা করেছে, গুলি করেছে, তাদের ক্ষেত্রে সবাই জানতেছেন, দেখতেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার যে তাদের চিন্তা চেতনা এবং তাদের যে ইচ্ছা, এটা আসলে রাগঢাক নয়। 1971-এর যে 7 দফায় গোপন চুক্তি হয়েছে সেখানে স্পষ্টই বলা আছে, এটা আসলে রাগঢাক করেও তারা বলে না। আর আপনাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাও এমন যে এটা রাগঢাক করারও কিছু নাই, একদম ভারতের পেটের মধ্যে বাংলাদেশের অবস্থান। তো সুতরাং যে কোনো আধিপত্যবাদী শক্তি চাইবে এটাকে কন্ট্রোল করতে। তো কন্ট্রোল করার জন্য তারা তাদের সকল রকমের রাস্তা এবং পথ পদ্ধতি অবলম্বন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বাংলাদেশ তো আর এখন তো আর ওই 16 বছরের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ তো ছাত্র জনতার রক্তের উপর নতুন যে বাংলাদেশ এসেছে সেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও যদি নতজানু হয়, সেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও যদি নতজানু হয়, তারাও যদি এখন পর্যন্ত গত 2 বছরে ভারত সরকারের সাথে কি কি চুক্তি হয়েছে তা না জনগণকে দেখালো, না সেই চুক্তিগুলো বাতিলের কোনো কথা বললো। ফেনীতে কয়েকশো বিঘা সম্পত্তি, যেটা বাংলাদেশের চিকেন নেকের মতো, ভারতের নামে দিয়ে দেওয়া আছে। বাংলাদেশের মধ্যে করিডোর, ট্রানজিট, কত রকমের যে চুক্তি, বন্দর ব্যবহার করা, আল্লাহু আলাম গত 16 বছর কত চুক্তি হয়েছে। তো আমাদের ছাত্র নেতারা বিভিন্ন রকমের দাবি করতেছে, যেগুলো এক প্রকার কূটনৈতিক শিষ্টাচারও লঙ্ঘন হয় আন্তর্জাতিক আইনে। তো আমরা ওই ধরনের দাবি না করে যেটা অন্তত আমরা করতে পারবো, এই সরকার করতে পারবে, সেই দাবিটা অন্তত করা উচিত। সেটা কি? সেটা হচ্ছে খুনিকে ফেরত দিতে হবে। খুনিকে যদি ফেরত না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকারকে বাধ্য করতে হবে যে ভারত সরকারের সাথে যত ধরনের চুক্তি আছে সকল চুক্তি প্রকাশ করা হোক এবং সকল অন্যায্য চুক্তি বাতিল করা হোক। গত 2 বছরে এই একটা ছোট্ট কাজ এই সরকার করতে পারেনি, আর এইটা সরকারের পক্ষে করা সম্ভব। তাহলে যে সমস্ত কাজ এবং দাবিতে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয়, সেই সমস্ত কাজ এবং দাবি করে শুধু পরিবেশ নষ্ট করা হবে। আর যেটা সরকার করতে পারবে, আমাদের সরকার করতে পারবে, সেটার দাবিতে আমাদের অটল থাকতে হবে। এবং এই দাবিটাই আসা উচিত। যারা ইনকলাব মঞ্চের পক্ষ থেকে দাবি তুলবেন, যারা হয়তো এনসিপির পক্ষ থেকে দাবি তুলবেন, আরো অনেক যে অরাজনৈতিক দল আছে তাদের পক্ষ থেকে দাবি তুলবেন, সবার প্রতি আমার একটাই পরামর্শ যে আপনারা এই দাবিটার উপর ফোকাস দেন। এবং এইটাতেই কিন্তু আমরা আধিপত্যবাদ শক্তিকে যদি তাদের যদি ক্ষতি করতে চাই, যে মনে করলাম যে না আধিপত্যবাদকে আমরা দুর্বল করব, তাহলে বাংলাদেশের সাথে যে অন্যায্য চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো বাতিল করাটাই সবচেয়ে বড় ক্ষতি। আর 2 নম্বর কি কাজ করতে পারেন? বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্থায়ী করার জন্য, যেহেতু ভৌগোলিকভাবে বাংলাদেশ স্থায়ীভাবে হুমকির মুখে, সেহেতু আপনাদেরকে আন্তর্জাতিক বলয়ে, বিশেষ করে মুসলিম বিশ্বের বলয়ের সাথে সম্পর্ক মজবুত করতে হবে। এবং সেক্ষেত্রে 50-60 বছর আগে কি হয়েছে, 70 বছর আগে কি হয়েছে, এই আলোচনা যেমন আমেরিকা এবং জাপানের মধ্যে হয় না, এই রকমের অবিবেচকের আবেগী আলোচনা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা হবে না। ফলত বাংলাদেশকে স্থায়ী সামরিক চুক্তির দিকে এগিয়ে যেতে হবে। চায়না, তুরস্ক, পাকিস্তান ইত্যাদি যে শক্তিশালী সামরিক রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সামরিক চুক্তির দিকে এগিয়ে যেতে হবে, যেন বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব স্থায়ী রূপ লাভ করে। আমি মনে করি এই 2টা দাবিতেই যদি মানুষজন অটল থাকে এবং সরকারের কাছে দাবি জানায় ওসমান হাদির এই রক্তের উপর, তাহলে আশা করা যায় যে অন্তত ওসমান হাদি যে আধিপত্যবাদ থেকে মুক্ত করতে চেয়েছে বাংলাদেশকে, কোনো প্রকার কূটনৈতিক আইন লঙ্ঘন করা ছাড়াই শুধু এই 2টা কাজের মাধ্যমে, শুধু 2টা কাজ, ভারতের সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি বাতিল করা এবং চায়না, তুরস্ক এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা, এই 2টা কাজের মাধ্যমে অন্তত আগামী 50 বছরের জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ হয়ে যাবে। এই আমার পরামর্শ থাকলো। আর আপনারা যারা সাধারণ জনগণ শুনছেন এবং সাধারণ জনগণ আমার আলোচনা বক্তব্য শুনছেন, তাদের কাজ আমি একটাই দিলাম যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, ওসমান হাদির মতো 500টা ওসমান হাদি তৈরি করেন। পৃথিবীর যেখানেই যান না কেন সত্য এবং ন্যায় ছাড় দিবেন না। টাকার কাছে নিজের মেধা এবং নিজের মেরুদণ্ড বিক্রি করবেন না। যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের এটা করা উচিত। সে জামাত ইসলাম হোক, এনসিপি হোক, বিএনপি হোক, সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আজকে মনে করে যে না সে শরীফ ওসমান হাদির মতো সত্যবাদী ন্যায়পরায়ণ হবে, তাহলেই তো দেশটা চেঞ্জ হয়ে যায়। তাহলে তো আর কেউ কারো দালাল থাকে না।
এই একটা গুণই আমাদের রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে। ইমান বিল গায়েবে অটল বিশ্বাস, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতায় অটল থাকা, সৎ আমলের মাধ্যমে আল্লাহর গায়েবী মদতকে পৃথিবীতে টেনে নিয়ে আসা, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যের জিকির, জ্ঞান এবং শিক্ষায় সামনের দিকে এগিয়ে যাওয়া, এবং কালচারাল ফ্যাসিজমকে জ্ঞান, বুদ্ধি, মেধার মাধ্যমে যেভাবে শরীফ ওসমান হাদি ফাইট করতে চেয়েছে, সেই ফাইটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আল্লাহ তার এই মৃত্যুকে কবুল করুক, তাকে শাহাদতের মৃত্যু দান করুক। সে জুমার দিন গুলিবিদ্ধ হয়েছে এবং জুমার দিনই সে মারা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক, জান্নাতে উঁচু আসন দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের বাংলাদেশে এরকম হাজারো শত শত ওসমান হাদিকে আসলেই তার মতো এরকম জ্ঞানে, আদর্শে, সততায় আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে অটল রাখার জন্য এরকম একটা প্রজন্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিক। এইটা আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আর ন্যূনতম সেফটির জন্য সকাল সন্ধ্যার জিকির, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, এগুলো সকলের অবলম্বন করা উচিত। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ বা আর যারা হিট লিস্টে বা হুমকির মুখোমুখি আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে তারা যেন 5 ওয়াক্ত সালাত মিস না দেয়, সকাল সন্ধ্যার জিকির মিস না দেয়, এবং যখন যেখানে বের হবে তখন যেন সেখানকার দোয়া পড়ে বের হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের যে সেফটি, আল্লাহর সেফটি সবার আগে, সেটি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে থাকবে। বাকি দুনিয়াবি সেফটি তো মানুষ নিচ্ছেই। তো এই আমাদের দোয়া এবং জিকিরকে কোনো সময় ভোলা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেফটি নেওয়ার জন্য। তো হাসনাত আব্দুল্লাহ সহ আরো যে সমস্ত ভাইয়েরা আছে তাদের প্রতি আমার আহ্বান থাকলো, আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।